এই মুহূর্তে রাজ্যের শাসক দলের সব থেকে বড় মাথা ব্যথার নাম শুভেন্দু অধিকারী, এবং আগামী দিনে সেই মাথা ব্যথাটা যে আরো বাড়বে তার বিভিন্ন রকম ইঙ্গিত কিন্তু আসতে শুরু করে দিয়েছে। ফলে এই শুভেন্দু অধিকারীকে আটকাতে রাজ্যের শাসক দল খুব স্বাভাবিকভাবেই সাম দাম দণ্ডভেদ সমস্ত কিছু অ্যাপ্লাই করে দিচ্ছে। এই নিয়ে কোনো অসুবিধা নেই, রাজনীতির ময়দানে এটা হবেই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই সাম দাম দণ্ডভেদ করতে গিয়ে বিজেপির অভ্যন্তরে থাকা শাসক দলেরই এক শ্রেণীর যে দালাল আছে তাদের মুখোশটাকেই খুলে গেল। এতদিন ধরে বিজেপি শিবিরের কর্মী সমর্থকরা, বিশেষ করে নিচুতলার কর্মী সমর্থকরা এই নিয়ে বারবার বারবার সোচ্চার হয়েছেন, কিন্তু সেইভাবে ব্যাপারটা কোনোদিন সামনে আসেনি, প্রকাশ্যে আসেনি, লুকোচাপা চলছিল। কিন্তু অনেক প্রমাণ, অনেক কিছু সামনে এসছে। কিন্তু এবার আর টেম্পোটা রাখতে পারলেন না, মুখোশটা খুলে গেল, এক এক করে তারা সবাই এক্সপোজ হচ্ছে। আর এদের দিয়ে যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভাবে বাংলায় কিছু করবে, এরাই দায়িত্ব নিয়ে বিজেপিকে হারাবে, এটা বিজেপির নিচুতলার কর্মী সমর্থকরা যারা প্রতিদিন বুথে লড়াইটা করছেন, মার খাচ্ছেন, এবং এবং তারপরও বিজেপিটা করার চেষ্টা করছেন, রাজ্যে পরিবর্তন আনার চেষ্টা করছেন, তারা বলছেন। কি ঘটনা ঘটেছে আপনারা জানেন? হ্যাঁ, যে গতকাল একটা মিডিয়াকে দিয়ে একটা খবর খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। এই খবরটা আমি আজকেই একটা প্রতিবেদন করেছিলাম এটা নিয়ে, যেখানে বলা হচ্ছে যে সিবিআই এর হাতে একটা তালিকা গেছে যেখানে নাকি সুপারিশ করা হয়েছে বিভিন্ন তৃণমূল নেতার কাছ থেকে, এবং সেই তৃণমূল নেতাদের তালিকায় দুজন বিজেপি নেতা নেত্রীর নাম আসছে। একজন হচ্ছেন দিব্যেন্দু অধিকারী, যিনি হচ্ছেন শুভেন্দু অধিকারীর ভাই, আর আরেকজন হচ্ছেন ভারতী ঘোষ, যিনি একসময় পুলিশ কর্তা ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু সেই পুলিশের চাকরি থেকে রিজাইন করে তিনি বিজেপিতে যোগদান করেছেন। এই দুজনের নাম এসছে এবং সেটা নিয়ে আমি বিশদে ব্যাখ্যা করেছি যে দেখুন, ওই তালিকায় যারা রেকমেন্ড করেছে সেই রেকমেন্ডেশনে যে তালিকা সংখ্যাগুলো দেওয়া আছে, সেখানে দিব্যেন্দু অধিকারীর নাম্বারটা অনেক কম, 11 জন, তার থেকে বেশি 20 জন, 16 জন, 13 জন, 22 জন, তাদের নাম অনেক পরে। সবার আগে ফার্স্ট নাম দিব্যেন্দু অধিকারী, এবং সেখানে তালিকায় 3 নম্বরে নাম রাখা হচ্ছে ভারতী ঘোষ। এই যে জায়গাটা হচ্ছে, আলটিমেট লক্ষ্যটা কি? আলটিমেট লক্ষ্য একটাই, যে দেখো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এত বড় বড় কথা বলছে, তার পরিবারের লোকজন এই করাপশনের সঙ্গে যুক্ত। এই 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 খেলাটা মানুষের সামনে নিয়ে আসা, এইটাকে মানুষকে খাওয়ানো, পুরো ব্যাপারটাকে নিউট্রালাইজ করে দেয়। আরে দুর্নীতি তো সবাই করে, যে ক্ষমতা আসে সেই করে, এই ধারণাটা তুলে দাও। সেই জন্যই শুভেন্দু অধিকারীকে অপদস্থ করার জন্যই এই খবরটা মিডিয়াকে খাওয়ানো হয়েছে। কেননা কেননা এটা 2 বছর 2.5 বছরের পুরনো খবর, হঠাৎ করে সামনে এলো, এবং দুর্নীতি চাকরিতে যে পরিমাণে বৃহৎ আকারে হয়েছে সেখানে মাত্র এই কজন করেছে। আর এটা যদি হয়েই থাকে, এই তালিকা যদি সামনে এসেই থাকে, তাহলে তৃণমূল তো বলে জিরো টলারেন্স উইথ করাপশন, তারা কেন কোনো স্টেপ নিচ্ছে না? যাক, এটা তো গেল ওই পার্টটা। কিন্তু এবার এইটা নিয়ে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে, যেখান থেকে বলা হচ্ছে যে শাসকের অভ্যন্তরে থাকা, এই বিজেপির অভ্যন্তরে থাকা শাসকের দালাল, তারা এক্সপোজ হয়ে যাচ্ছে। একটা স্ক্রিনশট আমার কাছে এসেছে, কিন্তু যার প্রোফাইল থেকে এসেছে সেই প্রোফাইলে গিয়ে আমি দেখেছি এই জিনিসটা নেই। তো যারা পাঠিয়েছিলেন তাদের সঙ্গে আমি যখন কথা বললাম, তারা বললেন যে দাদা চাপ পড়েছে সেই জন্য ডিলিট করে দিয়েছে। তো যেহেতু সেটা এক্সিস্ট করছে না, আমি সেই জন্য সেই প্রোফাইল বা সেই স্ক্রিনশটটা দেখাচ্ছি না। তো ঘটনাটা কি ঘটেছে এবং কি কারণে বিজেপির নেতা কর্মীরা এত ক্ষুব্ধ, সরাসরি তৃণমূলের দালাল বলে দাগিয়ে দিচ্ছেন, সেই কথাটা আজকে আপনাদের বলবো। এই যে তালিকা দিয়েছে, এখান থেকে বারবারই সবাই বলছে যে এটা কিন্তু দিব্যেন্দু অধিকারীর নামটাকে ফোকাস করা হচ্ছে, এবং এই দিব্যেন্দু অধিকারীকে বলে শুভেন্দু অধিকারীকে কোথাও গিয়ে একটা বদনাম করার চেষ্টা করা হচ্ছে, ব্যাপারটাকে নিউট্রালাইজ করার চেষ্টা হচ্ছে, এই ধরনের তাকে চাপ বাড়ানোর চেষ্টা হচ্ছে। এবার খুব স্বাভাবিকভাবেই যারা বিজেপি কর্মী সমর্থক তারাও এই মতের সমর্থক, এবং তারা বলছেন যে এটা একটা চক্রান্ত চলছে। এই জায়গা থেকে বিজেপির একদম শীর্ষ স্তরে থাকা এক নেতা, রাজ্যের শীর্ষ স্তরে থাকা নেতা, বিজেপি সংগঠন টংগঠন সমস্ত কিছুর মধ্যে বেশ ভালো রকম ইনভলভমেন্ট আছে, কেন্দ্র থেকে নির্বাচন লড়ার জন্য যে টাকা পয়সা আসে, বিভিন্ন এখানে প্রোগ্রাম করার জন্য যে মোটা ফান্ড আসে, তার সবটাই তাকে সামলাতে হয়, তিনি সামলান এই টাইপের পোস্ট। এইরকম একজন নেতা, তিনি এই লিস্টটা পোস্ট করেছেন, এবং পোস্ট করে অনেক বড় বড় জ্ঞানগর্ভ কথা লিখেছেন। কিন্তু যে মুহূর্তে তিনি ওটা লিখেছেন, সেখানে কমেন্টে এইবার যারা বিজেপি কর্মী সমর্থক বা সাধারণ মানুষ, তাদের কমেন্টের বন্যা বয়ে গেছে। সেই কমেন্টে একটা কথাই বলা হচ্ছে যে আপনি বাম আমলে কি করেছিলেন, তখন বাম নেতাদের ধরে আপনি নিজের স্ত্রীর প্রাইমারি টিচারের চাকরি করে দিয়েছিলেন, এই অ্যালিগেশন। এবং তারপর এবারে 2024-এর লোকসভা নির্বাচনে যে টাকা পয়সা এসছে,
সেই নিয়ে একাধিক অভিযোগ, সেই টাকা পয়সার মিস ইউজ সেই নিয়ে একাধিক অভিযোগ, এমনকি যে সাংগঠনিক নির্বাচন চলছে সেখানেও অনেক কিছু গুপিচুপি করার একাধিক অভিযোগ তার বিরুদ্ধে কমেন্টে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা উগরে দিয়েছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে কেন এটা হচ্ছে। তাদের সরাসরি অভিযোগ যে এই মুহূর্তে যা রাজ্যের অবস্থা, সাধারণ মানুষ থেকে বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের একটা বড় অংশ চান রাজ্যের সাংগঠনিক পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনে শুভেন্দু অধিকারীকে সেনাপতি করে সামনে নিয়ে আসা হোক। শুভেন্দু অধিকারী যেরকম বিরোধী দলনেতার কাজ করছেন তার পাশাপাশি রাজ্য সভাপতির দায়িত্ব সামলান। হবেন কি হবেন না জানি না, কিন্তু এটা বিজেপির একটা বড় অংশ এবং সাধারণ মানুষ যারা চান এই রাজ্যে পরিবর্তন করতে তাদের একটা বড় অংশ চাইছে। আর এই জায়গাটা যদি সত্যি হয়ে যায়, মানে শুভেন্দু অধিকারী এই রাজ্যের বিরোধী দলনেতা, তার সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি তার রাজ্য সভাপতি, আজকে তিনি শাসক দলকে যে নাচটা নাচিয়ে ছাড়ছেন তার 10 গুণ করে ছাড়বেন। ফলে খুব স্বাভাবিকভাবে তাকে আটকাবার বিভিন্ন দিক থেকে চেষ্টা করা হচ্ছে এবং শাসক খুব স্বাভাবিকভাবেই চাইবে শুভেন্দু অধিকারী অন্তত যেন এই পোস্টটা না পাক, সেখানে এমন একজন কেউ আসুক যে তাদের মতো করে চলবে বা অতখানি অ্যাটাকিং যেতে পারবে না। শাসক যেভাবে খেলাটা খেলতে চাইবে সেই খেলার ট্র্যাপেই পড়বে, এইরকম একজনকে তারা চাইছে। আর এই জায়গাটা করতে গিয়ে তারা তাদের মতো তো যা করার করছে, কিন্তু বিজেপির অভ্যন্তরে থাকা শাসক দলের সঙ্গে কোলাবোরেশনে থাকা একটা অংশ রয়েছে, তারা সক্রিয় হয়েছে এবং সেই জন্যই এই পোস্টটা করছে, যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা একটা চক্রান্ত, এটা শুভেন্দু অধিকারীকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে তো বিজেপি এটাকে ফুল ফ্লেজ অ্যাটাক করবে, সেটা না করে এটাকে কেন প্রমোট করছেন? শুধুমাত্র তিনিই নন, এই যে ঘটনাটা ঘটছে এর সঙ্গে এরা একটা নাম দিচ্ছে, এরা জুটি বেঁধে নাকি কাজ করে। একজনের নাম বলা হচ্ছে জগাই, একজনের নাম বলা হচ্ছে মাধাই। কে আমি চিনি না, আপনারা যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বলা হচ্ছে একজনের নাম জগাই, একজনের নাম মাধাই। সংগঠনে কে কোথায় বসবে, কে বুথ সভাপতি হবে, কে সেই বুথে কর্মী হবে, কে ইলেকশন এজেন্ট হবে, কে কাউন্টিং এজেন্ট হবে, কে মন্ডল সভাপতি হবে, কে জেলাতে থাকবে, সমস্ত কিছু এরা দুজনে ঠিক করে এবং সেটা একটা বড় কিছু খেলা চলে, কিছু লেনদেনের বিনিময়ে সেটা হয়। এদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ এবং পরিষ্কারভাবে বিজেপি নিচুতলা সেই কর্মী সমর্থকরা জানাচ্ছেন যে বিজেপির যে সাংগঠনিক জায়গা কিচ্ছু নেই, আজকে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, যে কারণে যে কোনো নির্বাচনে ন্যূনতম ফাইট করার জায়গা নেই, সেটা এই দুজনের কীর্তি। এরা নিজেদের স্বার্থ, নিজেদের নিজেদের জিনিসটা ছাড়া কিচ্ছু বোঝে না এবং তার ফলে যারা বুথে এজেন্ট হিসেবে বসে, যারা কাউন্টিং এজেন্ট হিসেবে যায়, সেখানে তাদের রিলিভার অব্দি দেওয়া হয় না। রিলিভার মানে যারা বুথ এজেন্ট বসেছে, সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, বিকেল 6টা অব্দি ভোট চলবে, কোনো কোনো সময় যদি বুথে লোক থাকে 7টা, 7:30, 8টা অব্দিও চলতে পারে। ফলে একটা মানুষের পক্ষে এতক্ষণ থাকা সম্ভব নয়, তাকে প্রকৃতির ডাকে সারা দিকে দিতে যেতে হবে, তার খাওয়া দাবার ব্যাপার আছে। তো কি করা হয়, একজন মেন এজেন্ট হন এবং তারপরে আরেকজন আসেন যিনি, যে ঠিক আছে আমি এখন তোমার সঙ্গে জায়গায় বসছি, আমি কি কি হয়েছে আমাকে বুঝিয়ে দাও, আমি বাকিটা দেখছি, তুমি একটু যাও তোমার কাজকর্ম করে এসো, খেয়ে দিয়ে এসো, আবার তুমি আসবে আমি যাবো, এইভাবে অল্টারনেটিভলি হয়। একে রিলিভার বলা হয়। এই রিলিভার অব্দি বসতে দেওয়া হয়নি বহু বুথে। তার কারণটা হচ্ছে যে ওই রিলিভারের যে টাকাটা আছে সেটা তাহলে আর দিতে হবে না, তাহলে সেই টাকাটা গেল কোথায়? এমনকি 2024-এর ইলেকশনে যে ফলাফল বাংলায় আশা করা হয়েছিল, এই দুই মূর্তি যে কাণ্ড করেছেন তাতে বহু কর্মী তারা ক্ষুব্ধ হয়ে কাজ করেনি, কাজ করেছে তাদেরকে টাকা দেওয়া হয়নি, এই অভিযোগের জন্য বহুজন বসে গেছে এবং সেই জন্য আজকে সংগঠনের এই হাল হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র এই জগাই মাথায় নয়, তারা আরো একাধিক লোকের নাম বলছে যে রাজ্য সভাপতি হওয়ার এত লোভ হয়েছে, যারা এতদিন কোথাও দেখা যেত না, কোনো প্রোগ্রাম হলে শুধু সেখানে এসে অ্যানাউন্স করতো, তাদের এখন হঠাৎ হঠাৎ করে চিঠি দেওয়ার ইচ্ছা হয়ে যাচ্ছে। রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছে, একে চিঠি দিচ্ছে, ওকে চিঠি দিচ্ছে, দেখাচ্ছে আমি ভাসছি। এবং এই মুহূর্তে রাজ্য সংগঠনের একজন একদম উচ্চ পদে বসে আছে, তারা আবার দিল্লিতে গিয়ে লবি করছে যে এই ব্যক্তিটাকেই রাজ্য সভাপতি করতে হবে। কেন? কেননা বর্তমান ওই রাজ্যের যে একদম সর্বোচ্চ পদের দিকে যারা বসে আছেন, তাদের কথা হচ্ছে যে তারাও সব অনেকবার সাংসদ টাংসদ হয়েছেন, তারাও ভবিষ্যতে যদি এই রাজ্যে পরিবর্তন হয় তারাও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থাকবেন। কিন্তু সেই জায়গায় যদি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা প্লাস রাজ্য সভাপতি হয়ে যায়, মানুষ আলটিমেটলি শুভেন্দু অধিকারীকে থেকে ভোট দেবে। যদি এই রাজ্যের পরিবর্তন হয় তারপর শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ মুখ্যমন্ত্রী হবে না। আর এই জায়গাটাই তারা আটকাতে মরিয়া। তার জন্য যদি এই রাজ্যে শাসক দল ক্ষমতায় থেকেও যায় তাদের কিচ্ছু এসে যায় না, ক্ষমতা বদলালে ক্ষমতা তাদের হাতে আসতে হবে।
শুভেন্দু অধিকারীরা খেটে মরবে, কিন্তু তারা এসে কিটটা খাবে। আর যদি সেই পরিস্থিতি না হয়, এমনিতেও মুখ্যমন্ত্রী হচ্ছে না, অমনিতেও হচ্ছে না, তার থেকে এখন যারা আছে তারাই থেকে যাক, এবং সেটা থেকে গেলে তাদের কলাটা মূলোটা জুটবে। এই প্রসঙ্গে তারা প্রাক্তন রাজ্যের একজন অন্যতম শীর্ষ নেতা, প্রাক্তন তিনি হয়ে গেছেন এখন, তার কথা বলছেন। বলছে একে ভালো করে দেখে রাখুন, চিনে রাখুন, যে মুহূর্তে একে কোনো পদ থেকে সরিয়ে দেওয়া হয়, দেখবেন বিজেপির অভ্যন্তরে তাকে নিয়ে কোনো আলোড়ন নেই, কোনো আলোচনা নেই। আলোচনা কারা করে, কেঁদে ভাসিয়ে কারা দেয়, দেখবেন শাসক দলের মুখপাত্র, 3.5 বছরের জেল খাটে আসামি, মিনি পাকিস্তানের জনক, এরা দেখবেন কান্নাকাটি শুরু করে দেবে যে আহারে একে অপমান করছে, এটা বিজেপির অন্যায় নয়। এখন যদি সে সত্যিই ভালো নেতা হতো এবং তৃণমূলকে যেরকম শুভেন্দু অধিকারী নাকের জলে চোখের জলে করে রেখে দিয়েছে, তাহলে সে যদি কোথাও পদ হারায়, তাকে যদি কোনো রকম কিছু কেন্দ্র সেন্সর করে, তাহলে কি তাদের আনন্দ হবে না দুঃখ হবে? তারা তো বলবে বাবা বাঁচা গেছে। এই শুভেন্দু অধিকারী আজকে যদি সেন্সার হয়ে যায়, তাকে যদি বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, বলে তুমি বুথ কর্মী, বুথে গিয়ে কাজ করো, শাসক দল তো মোটামুটি খাসি কেটে সেলিব্রেট করতে শুরু করবে যে ভাই আমাদের মাথার উপর যে বোঝা ছিল সেটা সরে গেছে। কিন্তু একজন নেতাকে সরিয়ে দিচ্ছে বিজেপি, আর কান্নাকাটি করছে কে? শাসক দলের ওইসব নেতারা। তাহলে কোলাবোরেশনটা কোথায় আছে? নিচু 2021-এর নির্বাচন হেরে গেছে বিজেপি, 77টা এমএলএ হয়েছে, অনেকেই বলে বিশাল জয়। না, বিজেপি এক্সপেক্ট করেছিল 130-140 আসন মিনিমাম আসবে, ক্ষমতায় আসছে, সেই জায়গা থেকে হেরে গেছে। এবং তার ফলে চূড়ান্ত তাণ্ডব শুরু হয়েছে। ভোট পরবর্তী হিংসায় কর্মীদের ঘর বাড়ি সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মার হচ্ছে, ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, মাঠে গিয়ে লুকিয়ে থাকছে, রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, বাড়ির লোকেদের অব্দি রেয়াত করা হচ্ছে না। আর সেই অবস্থায় এই প্রাক্তন নেতা কি করছেন? তিনি একটা কোনো স্টুডিওতে যাচ্ছেন, টিভি চ্যানেলের, সেখানে গিয়ে ওই 3.5 বছরের জেল কাটা আসামি অন্যান্য দলের যারা রয়েছে তাদের সঙ্গে একসঙ্গে কেক কাটছেন, একে অপরকে কেক খাওয়াচ্ছেন। সামনে হলে অনেক বাকবিতণ্ডা দেখায়, কর্মীরা বলছে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি, আমরা কিছু বুঝি না। এবং তারা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে এই সব যে নেতারা আছে তারা কর্মীদের কাছে অলরেডি আইডেন্টিফাইড, এদের নামে বহুবার রিপোর্ট জমা পড়েছে, কিন্তু কোনো মেজারিং স্টেপ নেওয়া হয়নি। এদেরকে যদি ইমিডিয়েটলি সরানো না হয়, এদের বিরুদ্ধে যদি কড়া পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে কর্মীরা যারা বুথে লড়াইটা করে, যারা প্রতিদিন শাসকের অত্যাচারের শিকার হচ্ছে, যারা প্রতিদিন পুলিশের অত্যাচারের শিকার হচ্ছে, কিন্তু তারপরে চোখে চোখ রেখে লড়াইটা করছে একটাই আশায় যে কেন্দ্রীয় নেতৃত্বের ঘুম ভাঙবে, তারা এদিকে তাকাবে এবং এই রাজ্যে পরিবর্তন ঘটবে, এবং সেইটার জন্য তারা লড়ে যাচ্ছে। কিন্তু এই লোকগুলোকে যদি রেখে দেওয়া হয়, তাহলে তাহলে কম্প্রোমাইজ হয়ে গেছে, তারা মার খাবেন, তারা ফলস কেস খাবেন, তাদের তাদের জীবন শেষ হয়ে যাবে। আর এই নেতারা সেটিং করবেন শাসক দলের সঙ্গে, আর নিজেদের আখেরটা গুছিয়ে নেবেন। কর্মীরা মার খেয়ে মরছে, মরুক। তাই এই নেতাদের জন্য কোনো লড়াই নয়, মার খেয়ে মরার বোকামি আমরা করব না, পরিষ্কারভাবে তারা জানিয়ে দিচ্ছেন। ফলে চূড়ান্ত বিক্ষোভ শুরু হয়েছে এদের বিরুদ্ধে। আর নিচুতলার কর্মী সমর্থকরা যদি এতখানি ক্ষুব্ধ হন এদের বিরুদ্ধে, এদের তো কেন্দ্রীয় পর্যবেক্ষক সব থাকে বিজেপির, সুনীল বানসালজিকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারা একটা অর্গানাইজ স্ট্রাকচারে চলে, সেখানে নিশ্চয়ই এইসব কমপ্লেন দেওয়ার জায়গা আছে, সেগুলো সুনির্দিষ্ট জায়গায় অভিযোগ জমা পড়বে, সেগুলো খতিয়ে দেখা হবে এবং এর মেজারিং স্টেপ নেওয়া হবে। কর্মীরাই এটা ভ্রান্ত অভিযোগ করছেন, এই নেতাদেরকে মেলাইন করার জন্য করছেন, নাকি তাদের অভিযোগের মধ্যে সত্যতা আছে, সেটা যাচাই করে দেখতে হবে এবং সঠিক লোককে দায়িত্বটা দিতে হবে। এরপরে যদি সঠিক লোককে দায়িত্ব না দেয়, তাহলে কর্মী সমর্থকরা তো বসে যাবেই, এবং মানুষের মধ্যে যে জিনিসটা গেঁথে গেছে সেটিং সেটিং সেটিং, সেটা আরো বেশি করে হবে, এবং এই বিজেপিকে কিন্তু ব্রাত্য করে দেবে। সুতরাং খুব ক্রিটিক্যাল একটা জাংচারে এসেছে, এবং বিশেষ করে এই পোস্ট হওয়া এবং সেটা ডিলিট করা, যে যে খবরটার মূল উদ্দেশ্যই ছিল এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে মেন চালিকা শক্তি, যার মুখ দেখে মানুষ আকৃষ্ট হচ্ছে এবং বলছে হ্যাঁ পারলে এই লোকটাই পারবে, সেই শুভেন্দু অধিকারীকে মেলাইন করা, তার পরিবারকে টেনে আনা, সেই পোস্টটা বিজেপি এইভাবে প্রচার করছে, বিজেপির নেতা, তার উদ্দেশ্যটা কি? তার দলের কর্মী সমর্থকরাই তুলছে, এবং কর্মী সমর্থকরা যখন এতখানি ক্ষিপ্ত, সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহরা যাই করে নিন, তাদের মনের ধোঁয়াশাটাকে দূর করতে হবে, কোনটা সত্যি কোনটা ঠিক। এবং কর্মীরা তো এমনি এমনি অভিযোগ করছেন না, গুচ্ছ গুচ্ছ প্রমাণ তাদের হাতে আছে।
অনেকেই মাঝে মাঝে পাঠান হোয়াটসঅ্যাপে, নিশ্চয়ই বিজেপিরও সঠিক জায়গায় জমা পড়বে। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এরপর কেন্দ্রীয় নেতৃত্বের নিশ্চিতভাবে চোখ খুলে দেখা উচিত, এবং কে প্রকৃত সেনাপতি, কাকে দায়িত্ব দিলে হবে তাকেই দেওয়া উচিত। আর না হলে যদি সত্যি এরকম ছদ্ম তৃণমূলীরা বিজেপির মধ্যে থাকে এবং তারাই ছড়ি ঘোরায়, নিজেদের পকেট ভরায়, নিজেদের আখের গোছায়, কোনো নিচুতলার কর্মী কিন্তু আর মার খেতে এগিয়ে আসবে না, রাজনীতিটা করতে এগিয়ে আসবে না। কি বলবেন বন্ধুরা? যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনটার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।